আজ জনগণের রায় জানার দিন, আর সেই গণনা চলছে। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কিন্তু বাংলায় সবুজ ঝড়। অন্যদিকে আমরা দেশের দিকে যদি তাকাই, সেদিকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, একেবারেই বিজেপি একা ম্যাজিক ফিগার ক্রস করতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আমাদের রাজনৈতিক বিশ্লেষক সত্যজিৎ। সত্যজিৎ, যে প্রশ্নটা শুরুতেই রাখলাম, আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফলাফল, কিন্তু তার আগে ট্রেন্ড যে কথা বলছে, যে প্রশ্ন তুলে দিচ্ছে ট্রেন্ড, যে বিজেপি একা কি ম্যাজিক ফিগার পার করতে পারবে, কি মনে করছো? দেখো, যথেষ্ট কঠিন ম্যাজিক ফিগার এবারে পার করা, তার কারণ এই মুহূর্তে বিজেপি 250-র অনেকটা পেছনে পড়ে আছে। সুতরাং এইখান থেকে বেরিয়ে একদম গণনার শেষ পর্যায়ে চলে এসছে। সুতরাং এইখান থেকে 272 ম্যাজিক ফিগার এককভাবে বের করা সেটা অসম্ভব বলেই মনে হচ্ছে। এখন যদিও গণনা চলছে, ফলাফল শেষে কী হয়, কিন্তু যেটা বলবো যে যথেষ্ট কঠিন এই মুহূর্তে। তার কারণ তোমার বলবো এবারের লোকসভা ভোটে যে ভোটটা যেটা হয়েছে সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে মানে যথেষ্ট খারাপ। যেভাবে আপকি বার 400 পার স্লোগান দিয়ে নির্বাচন নেমেছিল, সেইখানে এই জায়গায় নেমে আসবে কি সেটা ভাবতে পারিনি। অনেকেরই ধারণা ছিল, প্রত্যেকটা এক্সিট পোল আমরা দেখেছি, দুদিন আগেও দেখেছি, যে 400 পার না হলেও ম্যাজিক ফিগারের থেকে অনেকটা ভালো ফল করবে এবার বিজেপি। কিন্তু ফলাফল কিন্তু অন্য কথা বলছে। উল্টো দিকে দেখো, INDA জোট তারা কিন্তু যথেষ্ট ভালো ফল, এমনকি কংগ্রেসও 100-র কাছাকাছি আসন পাওয়ার দৌড়ে রয়েছে। সুতরাং বিজেপির ক্ষেত্রে এবার কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল, কারণ মাত্র 297টা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ম্যাজিক ফিগার, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। এবার ইন্ডিয়া জোট থেকে যদি নীতিশ কুমারের JDU অথবা তুমি জানো তেলেগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশের, তারা যদি বেরিয়ে যায়, তারা কিন্তু এই সরকার পড়ে যাবে। সুতরাং একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি পরিচালিত ইন্ডিয়া জোট। এখন আজকে সন্ধ্যে 7টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করার কথা আছে, তারপরে বিজেপি কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে। দেখো সত্যজিৎ, তুমি একেবারেই বললে যে বিজেপির একেবারে যে বলেছিল ইস বার 400 পার, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে না। সারা দেশ জুড়ে কিন্তু ছেয়ে গিয়েছিল মোদী সরকার, মোদী গ্যারান্টি, ডবল ইঞ্জিন সরকার, এই সমস্ত প্রতিশ্রুতি শিরোনামে কিন্তু ছেয়ে গিয়েছিল। তারপরেও এই অবস্থা, বিজেপি একা ম্যাজিক ফিগার পার করতে পারবে কিনা? বেশিরভাগ রাজনৈতিক মহলই কিন্তু মনে করছে যে বিজেপি একা ম্যাজিক ফিগার পার করতে পারবে না। এই যে অবস্থা হলো, সেখানে এই যে ইন্ডিয়া জোটকে কি মানুষ বিকল্প বলে মনে করছে? না, অবশ্যই দেশে বিরোধী শক্তিশালী অত্যন্ত প্রয়োজন। তুমি জানো, গত 2014 থেকে দেশের ক্ষমতায় রয়েছেন বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং তাদের যে সিদ্ধান্ত বলবো, বিভিন্ন ক্ষেত্রে যে পদক্ষেপগুলো, বিষয় আরও একটা জিনিস যেটা কংগ্রেস মুক্ত ভারত যেটা ঘোষণা করেছিল বিজেপি, এটা কিন্তু এক কথায় বলবো ব্যাকফায়ার হয়ে ফিরে আসছে। তার কারণ বিজেপির এবারের রেজাল্ট দেখো, বিজেপি আর কংগ্রেস হিন্দি বলয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, সেখানে কিন্তু কোনো আঞ্চলিক দল নেই। সেইখানে কংগ্রেস কিন্তু এবারে যথেষ্ট ভালো ফল করেছে। প্রথমত উত্তরপ্রদেশ যেটা বিজেপি পাখির চোখ বরাবরই, কারণ আমরা শুনে এসেছি যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার, সেই উত্তরপ্রদেশে বিজেপি কিন্তু এবার পুরোপুরি পর্যুদস্ত বলা চলে। কারণ যারা এই মুহূর্তে 34টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। উল্টো দিকে দেখো, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস জোট, তারা জোটবাদী লড়াই করে এবং যথেষ্ট ভালো ফল করেছে। সুতরাং এখনও বেশ কিছু আসনে খুব অল্প মার্জিনে কেউ এগিয়ে রয়েছে, কেউ পিছিয়ে রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কী হয় তার জন্য আমাদের একদম রেজাল্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বলবো বিজেপি এই মুহূর্তে যথেষ্ট চাপে। একেবারে সত্যজিৎ, তুমি এই আগেই যেটা বলছিলে যে JDU এবং TDP যদি এই NDA জোটের হাত ছেড়ে দেয়, তাহলে কি কোথাও গিয়ে একটা ইন্ডিয়া জোটের সরকার করা আশা থাকছে? দেখো, ইন্ডিয়া জোট যেটা এখন এই মুহূর্তে 230টি আসনে তারা এগিয়ে রয়েছে, যদি এই আসন ধরে রাখতে পারে, তাহলে ধর TDP মোটামুটি 12 থেকে 14টি আসন এখনও পর্যন্ত এগিয়ে আছে অন্ধ্রপ্রদেশে। উল্টো দিকে JDU এর নীতিশ কুমার, তারা কিন্তু 15টা আসনে এগিয়েছে। সুতরাং 15, 12, 27, অর্থাৎ না হলেও এখন যদি সরকার গড়ার অবস্থায় ভালো জায়গায় পৌঁছে, ছোট ছোট অনেক আঞ্চলিক দল রয়েছে যাদের 1টা বা 2টো আসন রয়েছে, তারা কিন্তু এই জোটে যোগ দিতে পারে। এখন বিজেপির যে NDA জোট,
তাদের কাছ থেকে বেরিয়ে আসবে কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ তুমি জানো টিডিপি কিন্তু গত 2019-এর লোকসভা ভোটের আগেই এনডিএ ছেড়ে একা লড়াই করে এবং অন্ধ্রপ্রদেশে আমরা জানি হেরে গিয়েছিল। এবারে কিন্তু লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে এবং যথেষ্ট অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোট সেখানে কিন্তু তারা ক্ষমতা দখল করেছে। সুতরাং অন্ধ্রপ্রদেশ টিডিপি তেলেগু দেশম পার্টির কিন্তু হারানোর কিছু নেই, কারণ তাদের যেটা লক্ষ্য ছিল অন্ধ্রপ্রদেশের ক্ষমতা দখল, সেটা কিন্তু তারা দখল করে ফেলেছে। সুতরাং তারা কি সেই সাহসটা দেখাবে যে বিজেপির এনডিএ জোট ছেড়ে বেরিয়েছে? সেটা তো একটা বড় প্রশ্ন। যদি এটা হয় তাহলে কিন্তু একটা বলবো দেশে কিন্তু একটা নতুন সরকার হয়তো দেখা গেলেও যেতে পারে। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, এই যে একটা গেরুয়া শিবিরে বড় সড়ো ভাঙন আমরা দেশের নিরিখে এবং আমাদের বাংলা নিরিখেও যদি দেখি, সারা দেশের ক্ষেত্রে বলবো যে খামতিটা কোথায় ছিল বিজেপির? কোথায় খামতি? সংগঠনের খামতি নাকি এই যে বারংবার বিরোধীদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে হেনস্থা, ইডি সিবিআই দিয়ে ডেকে পাঠানো, এই হেমন্ত সোরেনের গ্রেপ্তারি, কেজরিওয়ালের গ্রেপ্তারি, এগুলোই প্রভাব ফেললো? প্রথমত বিজেপির যেটা সবচেয়ে বেশি ক্ষতি সেটা হচ্ছে বিজেপির ওভার কনফিডেন্স। তার কারণ দেখো এই মুহূর্তে বিজেপির মুখ বলতে নরেন্দ্র মোদী, সব কিছুতেই মোদি গ্যারান্টি, এটা কোথাও যেন বিজেপির অন্দরে একটা অসন্তোষ তৈরি করেছিল। তার কারণ তুমি জানো এই যে গত বছরই আমরা দেখেছি রাজস্থানে যে বিধানসভা নির্বাচন হলো সেখানে কিন্তু বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করেনি, বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল। কারণ 2019-এ বিজেপি রাজস্থান থেকে কিন্তু সবগুলো আসন জয় করেছিল। এইবারে কিন্তু বিজেপি এই অন্ধ্রপ্রদেশে যথেষ্ট খারাপ ফল করেছে। যেমন কংগ্রেস বেশ কিছু আসন, প্রায় 8টা মতো আসনে কিন্তু কংগ্রেস দখল করেছে। সুতরাং যে বসুন্ধরা রাজের যে ক্ষোভটা, তাকে যে মুখ্যমন্ত্রী পদে না বসানো, আমরা জানি অপরিচিত মুখ, একদম নতুন মুখ ভজনলাল শর্মা, তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। সুতরাং হয়তো হতেই পারে যে বসুন্ধরা রাজের যে গোষ্ঠী তারা হয়তো এক কথায় বলবো বিজেপির সঙ্গ থেকে কিছুটা হলেও হয়তো বিজেপিতেই আছে, কিন্তু হয়তো ভোটের সেরকম প্রচারে তারা হয়তো সেভাবে অংশ নেয়নি, অথবা তাদেরকে হয়তো সেভাবে ব্যবহার করা হয়নি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোটে বরাবরই বিজেপি যখন থেকে তৈরি হয় শিবসেনা এবং বিজেপি কিন্তু সবথেকে পুরনো জোট সঙ্গী। সেই শিবসেনার সঙ্গে কিন্তু বিজেপির জোট ভেঙে যায়। তো জোট ভাঙার পরে দেখো শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের সরকার গঠন করে। এরপর বিজেপি যেটা করে সেটা হচ্ছে এই শিবসেনা ভেঙে যে একনাথ সিংদে গোষ্ঠী তাদেরকে ভাঙিয়ে নিয়ে এসে সরকার গঠন করে। মহারাষ্ট্রে এক মুহূর্তে তারা ক্ষমতায় রয়েছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে সিম্প্যাথি, কারণ শিবসেনার কিন্তু বাল ঠাকরে বলো তার পরিবারের কিন্তু মহারাষ্ট্রে একটা বিপুল প্রভাব এবং জনসমর্থন রয়েছে। সুতরাং এই যে তাদের যে পিছন থেকে ছুরি মারা, এইটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, যার ফলে মহারাষ্ট্রে খুব খারাপ ফল করেছে বিজেপি। আরেকটা জিনিস যেটা হচ্ছে বিজেপির এই যে মোদি গ্যারান্টি, এখানে দেখো নীতিন গডকরি তিনি কিন্তু নাগপুরের এমপি, বিজেপির একদম অন্যতম প্রধান মুখ, তার কারণ তিনি একসময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। এবার এই মোদি গ্যারান্টির পাল্লায় তিনিও কিন্তু অনেকটা কোণঠাসা। সুতরাং এই যে বিজেপির প্রভাবশালী নেতা, জনপ্রিয় নেতা যারা, তাদের এই যে আড়াল করা, এটা হয়তো বিজেপির একটা অংশ হয়তো ভালোভাবে নিচ্ছেন না। উল্টো দিকে যে শিবসেনাকে সরিয়ে যে একনাথ সিন্দেকে নেওয়া, এই জিনিসটাও এগুলোও খুব একটা ভালোভাবে নেই, যার ফলেই কিন্তু বিজেপির এই দুটো রাজ্য, বিশেষ করে রাজস্থান বলবো, মহারাষ্ট্রে খুব খারাপ ফল করেছে। অন্যদিকে দেখো উত্তরপ্রদেশেও কিন্তু প্রার্থীতে যথেষ্ট পরিবর্তন করা হয়েছিল। মেনকা গান্ধী, যিনি সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধী, তাই কিন্তু এবার বিজেপি প্রার্থী করেনি, তার পরিবর্তে এখানে জিতিন প্রসাদকে প্রার্থী করা হয়েছে। সুতরাং এই যে বিজেপির যে এক গোষ্ঠীকে বসিয়ে দেওয়া, ডাউন করা, তো এর ফলে কিন্তু বিজেপির মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছিল। হয়তো একটা অংশ বিজেপিতে থাকলেও সমর্থনটা কিন্তু তাদের প্রার্থীকে করেনি, যার ফলেই কিন্তু বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবার কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে। কারণ গতবার 50 ছিল, যেটা আশঙ্কা বিভিন্ন এক্সিট পোলে খুব কম দেখেছে, কিন্তু এবারে কিন্তু কংগ্রেস প্রায় 100-র কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। এখন দেখা যাক রেজাল্ট, শেষ পর্যন্ত মুহূর্তে রেজাল্ট কোথায় দাঁড়ায়, এইটা হচ্ছে বড় প্রশ্ন। যদি আইএনডিএ জোট আরেকটু ভালো রেজাল্ট করতে পারে, এই মুহূর্তে তারা 230টি আসনে এগিয়ে রয়েছে। এমন বেশ কিছু আসন রয়েছে যেখানে খুব অল্প মার্জিনে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, হয়তো বিজেপি এগিয়েছে। সুতরাং শেষ পর্যন্ত ফিনিশিং রেজাল্টটা কোথায় দাঁড়ায় তার উপরে নির্ভর করবে এই সরকার গঠনটা। দেখো সত্যজিৎ, শুরু থেকে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের একটা
ছন্নছাড়া ভাব দেখা গিয়েছিল। তারা বৈঠক ডাকছেন, বৈঠক হচ্ছে না, জায়গা চেঞ্জ হচ্ছে, আর সেই নিয়ে ক্রমাগত বিজেপির তরফে, এনডিএ জোটের তরফে কিন্তু বিভিন্ন রকম কটাক্ষ শুনতে হচ্ছে। ইন্ডিয়া জোটকে ইন্ডি জোট বলে কটাক্ষ করা হয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন পরিস্থিতিতে একটা ছন্নছাড়া পরিস্থিতি, সেখানে গিয়েও এরকম সমানে সমানে একটা ফাইট দিয়েছে ইন্ডিয়া জোট। কি এক্স ফ্যাক্টর কাজ করলো? সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে বললাম মোদি ফ্যাক্টর, মোদি বলবো বিজেপির ওভার কনফিডেন্স যে সব কিছুই মোদিতে হবে। তারপরে বললাম যে নীতিন গডকরি, তাকে এই যে কোণঠাসা করাটা, তারপর তোমার এই যে বসুন্ধরা রাজেকে বসিয়ে দেওয়া, এর ফলে কিন্তু বিজেপির একটা বড় অংশই বসেছিল, যার ফলে কিন্তু কংগ্রেসের ভালো ফলটা করতে চলছে। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার বিজেপির যে জোট সঙ্গীগুলো ছিল, ইন্ডিয়া জোটের যে জোট যখন তৈরি হয় 28টা দল ছিল, নীতিশ কুমার যিনি এই জোট গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন, তিনি কিন্তু জোট ছেড়ে বেরিয়ে যান। ফলে যার ফলে একটা ছন্নছাড়া ভাব ছিল। কিন্তু দেখো যেটা যে আঞ্চলিক দলগুলো ছিল, বিশেষ করে মহারাষ্ট্রের শিবসেনা, তারা কিন্তু, কারণ তাদের মহারাষ্ট্রের শিবসেনা বলবো, বাল ঠাকরে, তাদের যে প্রভাব, সেটা কিন্তু তারা কিন্তু কখনোই এই জোট ছেড়ে বেরিয়ে আসেনি। তো যার ফলে মহারাষ্ট্রে ভালো ফল করেছে। উল্টো দিকে তোমার আরেকটা যেটা সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে, কারণ গত কিছুদিন আগে যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, খুব অল্প মার্জিনে হলেও বিজেপি ক্ষমতা দখল করেছিল উত্তরপ্রদেশে। কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু প্রধান বিরোধী হয়ে তো উঠে এসছে, অনেক ভালো রেজাল্ট করেছিল, প্রায় 100-র বেশি আসন বেশি জয় করেছিল, যেটা 2017 থেকে। সুতরাং একটা প্রতিষ্ঠান বিরোধী বলবো আমি হাওয়া ছিল একটা, কেন্দ্র সরকার বলো, রাজ্যের যোগী সরকারের বিরুদ্ধে। এরপরে যে রাম মন্দির গঠন তৈরি করা নিয়ে, উদ্বোধন নিয়ে বিষয়, একেবারে এই প্রসঙ্গটাই আমি আসছিলাম যে উত্তরপ্রদেশে যেখানে রাম মন্দিরকে মূলত একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড় করিয়েছিল, লোকসভা ভোটের প্রধান ইস্যু হিসেবে দাঁড় করিয়েছিল বিজেপি, সেখানে বিপুল ইনভেস্টমেন্ট বলো, সেলিব্রিটি অ্যাট্রাকশন বলো, বিভিন্ন জিনিস দিয়ে মানে সেটাকে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন করে তুলেছিল বিজেপি। সেই রাম মন্দিরও ভোট এনে দিতে পারলো না বিজেপিকে। তো একটা কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ যেজন মারে আর শুধু মারে। সুতরাং বিজেপি এইখানে এবারের লোকসভা নির্বাচনে রাম মন্দিরকে সবচেয়ে বেশি ভরসা করেছিল। কারণ দেখো বিজেপি এই মোদী সরকারের আমলে যদি বলি, যে উন্নয়নমূলক যেগুলো উদ্যোগ নিয়েছিল, সেগুলোকে পেছনের সাইডে নিয়ে এসে এই রাম মন্দিরকে ইস্যু করেই কিন্তু প্রচারে গেছিলো। দেখো এবার উত্তরপ্রদেশ, যেটা অযোধ্যা, সেই উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি খারাপ ফল করেছে। তার কারণ ওই রাম মন্দির উদ্বোধন নিয়ে কিন্তু একটা বিজেপির অন্দরেই ক্ষোভ ছিল। কারণ এই রাম মন্দির আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন লালকৃষ্ণ আদবানি, বিজেপির বর্ষিয়ান নেতা। অনেকেই আশা করেছিলেন যে তাকে দিয়ে হয়তো উদ্বোধন করানো হতে পারে, কিন্তু প্রথম দিকে দেখা যায় সেই লালকৃষ্ণ আদবানিকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না, যদিও শেষ মুহূর্তে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন, এটা যেন আরএসএস বলো, সংঘের একটা বড় অংশ হয়তো ভালোভাবে নেয়নি, যার ফলে মনে হয় তাদের একটা বড় অংশ হয়তো বসেছিল, অথবা বিরোধী পক্ষে সমর্থন করতে পারে। উল্টো দিকে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট, এটা কিন্তু বিশেষ করে তাদের যে মিটিং মিছিল আমি দেখব, প্রচুর মানুষের জনসমাগম হয়েছিল। সুতরাং যোগী সরকারের বিরুদ্ধে যে বুলডোজার বাবা, যেটা যোগীর প্রধান সুতরাং এই জিনিসগুলো কোথাও যেন একটা জনমানুষের ক্ষোভ তৈরি হচ্ছিল, যার ফলে কিন্তু উত্তরপ্রদেশে খুব ভালো অবস্থায় এই মুহূর্তে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস এবং বিজেপি কিন্তু এক কথায় বলবো অনেক আসন হারিয়ে বেকার দেয় উত্তরপ্রদেশে। এখন শেষ পর্যন্ত এই ট্রেনটা কোথায় বজায় থাকে তার উপরে নির্ভর করছে এবারে সরকার গঠন। কিন্তু যে বলবো যে যে মোদি ম্যাজিক, সব কিছু মোদি গ্যারান্টি, এইটা যেন বিজেপির অন্দরে একটা যেমন আত্মতুষ্টি বলবো, আত্মবিশ্বাস, অতিরিক্ত ওভার কনফিডেন্স বলা যেতে পারে, তো এটাই যেন কোথাও যেন বিজেপির ক্ষতি করছে। আর একটা যেটা আমি পুরনো কথা যদি বলি, 2004 সালের যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ছিলেন, 2004 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাতে কিন্তু অনেক উদ্যোগ ছিল, কারণ সাইন ইন্ডিয়া বলো, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তার আগে। তো বিজেপি কিন্তু বিশেষ করে সাইন ইন্ডিয়া, সর্বশিক্ষা অভিযান, 100 দিনের কাজ, যেটা বাজেট পাস হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু বিজেপি ঝাঁপিয়েছিল। কিন্তু সেবার কিন্তু বিজেপি রাম মন্দির বলো, রাম মন্দির আন্দোলন ইস্যুটাকে সাইডে রেখেছিল, যার ফলে কিন্তু সেবার বিজেপি কিন্তু অনেক এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখলো, সেবার কিন্তু বিজেপির ক্ষমতায় ধরে রাখতে পারেনি, হেরে গেছিল। কিন্তু এবারে রাম মন্দিরের অতিরিক্ত আত্মবিশ্বাস বিজেপিকে খারাপ ফলটা দিল। একেবারে আমরা আবারও ফিরবো আলোচনায়, তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতিতে যাওয়ার আগে আমরা গোটা দেশের ছবিটা দেখছিলাম যে মোদি ঝড় যেটা 19-এ দেখা গিয়েছিল, সেই মোদি ঝড় কিন্তু এবার আর দেখা গেল না। কার্যত সেই মোদিকে ভরসা করেই, মোদি মুখকে ভরসা করেই কিন্তু কার্যত আমরা বলতে পারি বিজেপির যে নৌকো, সেই নৌকো অনেকটা ডুবেছে বলতে পারি আমরা। আর পাশাপাশি সমানে সমানে টক্কর দিয়েছে ইন্ডিয়া জোটও, এবং আর কিছুক্ষণের মধ্যেই একেবারে চূড়ান্ত ফলাফল জানা যাবে। এখনো বেশ কিছু জায়গায় গণনা চলছে। এবং এবার যদি আমরা একটু বাংলার দিকে নজর রাখি সত্যজিৎ, সেখানে কিন্তু বেশ কয়েকটি আর কি বিরল ঘটনা আমরা বলতে পারি। কারণ বহরমপুরের দিকে যদি আমরা তাকাই, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তাকে একেবারে মানে কি বলবো, তাকে হারিয়ে একেবারে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করেছেন। জয় কার্যত বলতে পারি আমরা ছিনিয়ে নিয়ে এসেছেন সেই ইউসুফ পাঠান, যাকে বলা হচ্ছিল শুরু থেকে বলির পাঠা, বিভিন্ন রকমভাবে কটাক্ষ করা হচ্ছিল। অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন 5 বারের সাংসদের কাছে যাকে বহিরাগত বলির পাঠা বলে কটাক্ষ করা হচ্ছিল, সেই ইউসুফ পাঠান বাজিমাত করলো। কি বলবে, কিভাবে সম্ভব হলো? এর প্রধান কারণ হচ্ছে ভোট ডিভাইড হওয়া। তখন বিজেপি কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্মল চন্দ্র সাহা যিনি প্রার্থী ছিলেন, যথেষ্ট ভালো ভোট পেয়েছেন। আর যেই ভোটটা পেয়েছেন সেই ভোটটা কথা বলা চলে কংগ্রেসেরই ভোট, যার কারণে তুমি 2019-এর ফলাফল যদি দেখি, 2019-এর ফলাফলে অধীর চৌধুরী কিন্তু যে বাকি 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার ফলে কিন্তু প্রায় 30,000 ভোট মতো পিছিয়ে ছিলেন, কিন্তু বহরমপুর থেকে প্রায় 1 লক্ষ ভোটের লিড পান অধীর চৌধুরী, যার ফলেই কিন্তু গতবার জয় পেয়েছিলেন। নইলে 2019-এ হয়তো অপূর্ব চক্রবর্তী, তার কাছে কিন্তু হেরে যাওয়ার কথা ছিল অধীর চৌধুরী। তো কিন্তু এবারে কিন্তু এই বহরমপুর থেকে যথেষ্ট ভালো ভোট টেনেছেন নির্মল চন্দ্র সাহা বিজেপি, যার ফলেই কিন্তু এক কথায় বলবো যে অধীর চৌধুরী, যাকে রবিনহুড বলা হয়, তো সেই অধীর সাম্রাজ্যের পতন বলা চলে এবার ঘটে গেল বহরমপুরে। তার কারণ দেখো, অধীর চৌধুরী কিছুদিন থেকে যথেষ্ট চাপে ছিলেন, তার কারণ কখনো ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস জোটে যাবে কিনা, জোট বেঁধে লড়াই করবে কিনা, এখানে অধীর চৌধুরী বেশ কিছু আসনের দাবি করছিলেন রাজ্যে, যার ফলেই কিন্তু জোটটা হয়নি, জোট ভেঙে যায়। কিন্তু এই অধীর চৌধুরী সেটাকে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করে, প্রাক্তন ক্রিকেটার। এবার তিনি তার অচেনা মুখ, কারণ আমরা জানি তিনি গুজরাটের বাসিন্দা, তো গুজরাট থেকে এসে বহরমপুরে, সংখ্যালঘু অধ্যুষিত বহরমপুরে কী করবেন সেটা একটা নজর ছিল। তো সেইখানেই অধীর চৌধুরীর মতো একটা হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি বলবো তৃণমূল কংগ্রেস যে তাদের মধ্যে যে গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছিল, ভরতপুরের এমএলএ যে ছিলেন হুমায়ুন কবির, তিনি বারবার নানান মন্তব্য করছিলেন, কখনো দলের বিরুদ্ধে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এই ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তিনিও কিন্তু ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামেন, এবং পাশাপাশি প্রচারে নামেন অন্য গোষ্ঠীরাও, যার ফলেই কিন্তু এই ফলাফলটা সম্ভব হয়েছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজেপির উত্থান। বহরমপুরে বিজেপির যথেষ্ট যে ভোটটা পেয়েছে, এই ভোট কিন্তু বিজেপির ছিল না। নির্মল চন্দ্র সাহা যথেষ্ট ভালো ভোট কাটায়, যে ভোটটা কেটেছেন অধীর চৌধুরী, বিশেষ করে কংগ্রেসের ভোট কাটার ফলেই এই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর দুর্গের পতন হলো, যার ফলে নতুন সাংসদ পেল বহরমপুর। দেখো, একই ছবি, যে ছবিটা আমরা বহরমপুরে দেখতে পাচ্ছি, সেই একই ধরনের ছবি, একই ছবি বলবো না, একই ধরনের ছবি আমরা দেখতে পেয়েছি বর্ধমান দুর্গাপুরে। সেখানে কিন্তু দিলীপ ঘোষ, যাকে বাংলার বিজেপির অন্যতম মুখ বলা যেতে পারে, সেই দিলীপ ঘোষ, তাকে কিন্তু হারিয়ে দিয়েছেন কীর্তি আজাদ, যাকেও কিন্তু বহিরাগত বলে আখ্যা দেওয়া হয়েছিল। সেই কীর্তি আজাদ কিন্তু একেবারে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন দিলীপ ঘোষের কাছ থেকে। এখানে কি ফ্যাক্টর হলো? সবচেয়ে শুধু দিলীপ ঘোষের কেন্দ্র নয়, গোটা বাংলাতে যেটা লক্ষ্মীর ভাণ্ডার, যে শেষ মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের টাকাটা বাড়িয়ে দেয়, লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 টাকা ছিল সেটা 1000 টাকা, তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু যথেষ্ট ভালো ফ্যাক্টর হয়ে উঠেছে এবারের লোকসভা ভোটে। তার কারণ দেখো, তৃণমূলের প্রচারের প্রধান হাতিয়ার ছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। সত্যজিৎ, যে দিলীপ ঘোষ, তিনি তো নিজে একটা ফ্যাক্টর, মানে তিনি বিজেপির, মানে কি বলবো, একেবারে ঝান্ডা বসিয়েছেন বাংলায় বলতে পারি আমরা। একদমই ঠিক, কারণ বাংলায় বিজেপির শক্তির মূল কাণ্ডারি কিন্তু এই দিলীপ ঘোষ। তার কারণ দিলীপ ঘোষ আসার পরেই 2016 সালে বিজেপি প্রথম 3 জন এমএলএ পায়, এবং 2019-এ 18 জন সাংসদ। সেই দিলীপ ঘোষ কোথাও যেন কোণঠাসা হয়েছিলেন দলের অন্দরেই। তার কারণ তার যে গড়, মেদিনীপুর থেকেই তিনি প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু যেন মতুয়া সম্বন্ধে তার যে মন্তব্য,
যার ফলে কিন্তু দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গপুরে প্রার্থী করা হয়। কিন্তু এখানে কিন্তু বিজেপির সংগঠন খুব দুর্বল, তার কারণ গত 2019-এ এখান থেকে কিন্তু জেতেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, এবং তার বিরুদ্ধে দলের অন্দরে একটা ক্ষোভ ছিল, যার ফলে বিজেপি তিনি তো বিজেপির টিকিটেই জিতেছিলেন এবং তার হয়ে প্রচার করেছিলেন দিলীপ ঘোষ, আর শেষ মুহূর্তে ক্যান্ডিডেট দেওয়ার পরেও সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তিনি জিতে গিয়েছিলেন। একদম দেখো 2019-এ একটা বিশেষ করে পুলওয়ামা কাণ্ডে ঘটেছিল, যার ফলে একটা মোদি ঝড় একটা ছিল 2019-এ। এবারে কিন্তু সেই মোদি ঝড় কিন্তু কাজ করেনি। এবার যে মোদি গ্যারান্টি বললাম, প্রথমেই বললাম মোদি গ্যারান্টি কোথাও যেন বিজেপির মধ্যে একটা ওভার কনফিডেন্স এনে দিয়েছিল, যার ফলেই কিন্তু এটা, কারণ বিজেপির সংগঠন রাজ্যে কিন্তু যথেষ্ট দুর্বল। তোমাকে দেখতে হবে পঞ্চায়েত, পৌরসভা, যদি দেখি পঞ্চায়েত সমিতি, এখানে কিন্তু বিজেপির সেরকম জনপ্রতিনিধি নেই। যথেষ্ট খারাপ অবস্থা রয়েছে রাজ্যে বিজেপি, হয়তো 10,000-এর কিছু বেশি গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি জেতা রয়েছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রায় 50,000-এর বেশি। সুতরাং এই যে পার্থক্যটা, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনকি বিজেপি যে সংগঠন, তাদের বলবো বুথ কমিটি হয়তো ঠিকঠাক তৈরি নেই, যার ফলে আমরা এই আলোচনায় আবারও ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং। রাহুল গান্ধী জয়ী রায়বরেলি এবং ওয়েনাড থেকে। আপনাদের জানিয়ে রাখি, রায়বরেলি থেকে 3,89,341 ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে ওয়েনাড থেকে 3,64,422 ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। ওয়েনাড এবং রায়বরেলি দুই কেন্দ্র থেকেই রাহুল গান্ধীর জয়লাভ। আপনাদের এই মুহূর্তের যে বড় খবর আরো একবার জানিয়ে রাখি, রায়বরেলি এবং ওয়েনাড থেকে দুই কেন্দ্র থেকেই জয়ী রাহুল গান্ধী। রায়বরেলি থেকে 3,89,341 ভোটে জয়ী রাহুল গান্ধী এবং ওয়েনাড থেকে 3,64,422 ভোটে জয়ী রাহুল গান্ধী। আমরা আবারও ফিরবো আলোচনায়। দেখো, যে খবর এই মুহূর্তে আমরা দর্শকদের জানালাম যে দুই কেন্দ্র থেকেই রাহুল গান্ধী জয়ী, রায়বরেলি এবং ওয়েনাড। আমরা 19-এর লোকসভা নির্বাচনে যে ছবিটা দেখেছিলাম, কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি কিন্তু একেবারেই সরে গিয়েছিল। এবারে যে বলা হচ্ছিল যে কংগ্রেস একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে, সেখানে অনেকটা ভোট কিন্তু কভার করে নিয়েছে কংগ্রেস। সেক্ষেত্রে তাদের পায়ের তলার মাটি একটু হলেও কি ফিল? অবশ্যই, শুধু ফেরে নেই, যথেষ্ট ভালো ফল করেছে কংগ্রেস। কারণ কংগ্রেস এবার কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে। যদি বলি, দেখো কিছুদিন আগে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা করেছিলেন, যার ফলে রাহুল গান্ধীর রাজনৈতিক উচ্চতা বলো, রাজনৈতিক পরিচিতি যথেষ্ট বাড়িয়ে দেয়। এরপর শুধু ভারত জোড়ো যাত্রা করে থেমে থাকেননি, তারপরেও আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী পথে নামেন, এবং কংগ্রেসের যে একটা তথ্য জোগাড়ের একটা প্রকল্প ছিল। আর তাছাড়া কংগ্রেসের যে এবারে লোকসভা নির্বাচনের প্রচার, এটাও কিন্তু কংগ্রেস যথেষ্ট গুরুত্ব দিয়ে শুরু করেছে। তার কারণ যেন নাগপুর থেকে কংগ্রেস কিন্তু এবার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে। এই নাগপুর কিন্তু আমরা জানি আরএসএসের গড় নীতিন গডকরি এখানকার সাংসদ, এবং নীতিন গডকরির সঙ্গে নরেন্দ্র মোদীর একটা যে সংঘাত বারবার সামনে এসছে, যার ফলে কিন্তু এই নাগপুর থেকে কিন্তু কংগ্রেস প্রথম প্রচার শুরু করে। যার ফলে দেখো কংগ্রেসকে নিয়ে একটা চর্চা কিন্তু শুধু মহারাষ্ট্র নয় বা শুধু নাগপুর নয়, সারা দেশেই তৈরি হয়েছিল। রাহুল গান্ধী এবার কিন্তু প্রচার তো করেছেনই, যথেষ্ট পরিশ্রম করেছেন, বিশেষ করে জোট ধরে রাখার জন্য কোনো দলে। যে কংগ্রেস রাজ্যের কথা যদি বলি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস রাজ্যের কংগ্রেসের মধ্যে একবার নানান বাদানুবাদ হয়েছে, কিন্তু বারবার কিন্তু কেন্দ্রীয় কংগ্রেস, বিশেষ করে কেন্দ্রের কংগ্রেস জয়রাম রমেশ বলো বা রাহুল গান্ধীরা কিন্তু বারবার সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। যার ফলে কিন্তু এখনও কিন্তু এই ইন্ডিয়া জোট এটা ধরে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস, যার ফলে কিন্তু এবার এই ফলাফল কিন্তু সামনে আসছে, যেটা কিন্তু এক কথায় বলো অপ্রত্যাশিত ছিল। কারণ কোনো সমীক্ষায় কিন্তু কংগ্রেস বলো বা ইন্ডিয়া জোটকে সেরকম গুরুত্ব দেয়নি। বেশ, আমরা একটু আগে ইউসুফ পাঠানকে নিয়ে কথা বলছিলাম, তার জয় নিয়ে কথা বলছিলাম। তিনি যখন প্রার্থী হয়েছিলেন তৃণমূলের তরফে, তাকে বলির পাঁঠা, বহিরাগত বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছিল, বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছিল। জয়ের পর কি বলছেন তিনি, শোনাবো।
सबसे पहले आप सबको मुबारकबाद, जितने भी लोग यहाँ पे मेरे साथ पहले दिन से अब तक यहाँ पर हैं उन सबको मुबारकबाद देता हूँ और धन्यवाद करता हूँ कि उन्होंने बहुत अच्छे से सपोर्ट किया और बहुत अच्छा लग रहा है मुझे, क्योंकि ये जीत सिर्फ मेरी नहीं, यहाँ पे जितने लोग हैं, जितने भी कर्मी हैं यहाँ के, उनकी जीत है। तो मैं सबको धन्यवाद करता हूँ, सबको मुबारकबाद देता हूँ। 5 बार जीते हुए सांसद को अपने हराया है, इसके पीछे स्ट्रेटेजी क्या थी? देखिए, इतिहास बनते हैं इतिहास टूटने के लिए और रिकॉर्ड बनते हैं रिकॉर्ड टूटने के लिए। ये चीज़ मैंने सीखी है और देखिए, अधीर जी का मैं सम्मान करता हूँ, उनको रिस्पेक्ट करता हूँ, क्योंकि वो काफ़ी सीनियर लीडर है और उनका हमेशा सम्मान भी करता रहूँगा और रिस्पेक्ट भी करता रहूँगा। अभी तो आप एमपी हो गए, क्या बोलेंगे, क्या करेंगे ये 1200 में? देखिए, मैंने जो वादे किए यहाँ के लोगों से, सबसे पहले मैंने वादा किया था कि यहाँ पे बच्चों के लिए स्पोर्ट्स एकेडमी बनाऊँगा मैं। तो मैं सबसे पहले उन बच्चों के लिए यहाँ पर स्पोर्ट्स एकेडमी बनाऊंगा ताकि वो अपना जो सपना है, अपना जो फ्यूचर है वो बना सके, स्पोर्ट्स खेल सके अच्छे से, जो भी फील्ड में वो पार्टिसिपेट करना चाहे तो उनके लिए एक अच्छी फैसिलिटीज़ यहाँ पे बनाऊंगा। साथ साथ में उनसे वादे किए कि इंडस्ट्रीज़ वगैरह के लिए जो काम करने तो वो करूँगा और अब आपको मैं कहता हूँ कि अब यहीं पर रह के यहाँ के लोगों के लिए काम करूँगा।